সস্তায় করোনার ওষুধ, এক সপ্তাহের মধ্যে বাজারে করোনার আরো একটি দেশি ওষুধ আসছে। এ নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ ঘোষ রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস। তবে তার আগে একবার দেখে নিই কোন ওষুধ আসছে। দেশি ওষুধ সিপ্রেঞ্জা। দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, তারই মধ্যে আশার আলো। এক সপ্তাহেই বাজারে আসছে দেশে তৈরি করোনার ওষুধ। ফ্যাভিপিরাভির ওষুধের দেশীয় সংস্করণ আনছে ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা। বাজারে করোনার ওষুধ মিলবে সিপ্লেনজা নামে। মৃদু থেকে মাঝারি উপসর্গে কাজে দেবে সিপ্লেনজা। সিপ্লেনজার দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে। একটি ওষুধের দাম মাত্র 68 টাকা। সিপলা, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি মিলে ওই ওরাল অ্যান্টিভাইরাল ওষুধটি তৈরি করেছে। করোনার চিকিৎসায় ইতিমধ্যেই বেশ কয়েকটি ওষুধ রয়েছে বাজারে। ভারতে রেমডিসিভির সিপ্রেমি নামে বিক্রি করছে সিপলা। হেটেরো ল্যাবও রেমডিসিভির কোভিফার নামে বিক্রি করছে। করোনা চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে গ্লেনমার্কের ফ্যাভিফ্লু। জেন বার্কট বিক্রি করছে ফ্যাভিভেন্ট নামে। ফ্যাভিভেন্টের একটি ট্যাবলেটের দাম 39 টাকা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে সিপ্লেনজার নামও। বিশেষজ্ঞরা বলছেন এই ওষুধগুলি খেলেই করোনা সেরে যাবে এমনটা নয়, তবে মৃদু ও মাঝারি উপসর্গে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা। চাহিদা ও যোগান বাড়লে এই সবকটি ওষুধের দাম আরও কমবে। নিউজ 18 বাংলা। প্রথমেই সরাসরি ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো এই সিপ্লেনজা সম্পর্কে। সিপ্লেনজা একটা মানুষ কখন খাবেন? চিকিৎসকের পরামর্শ ছাড়াও কি খাওয়া সম্ভব? সস্তায় আসছে এই ওষুধ, বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে। আপনি এই ওষুধ সম্পর্কে যদি দর্শককে একটু জানাতে পারেন। দেখুন, ভারতের একটা কোম্পানি থেকে এই ওষুধটা উৎপাদিত হবে, এটা একটা আনন্দের খবর, কারণ এর খরচাটা অনেকটা হয়তো কম হবে। ওষুধটা ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে নানা জায়গায়। তবে মৃদু আর মাঝারি মানে জ্বর, তার 100 ডিগ্রি, কাশি, হয়তো সামান্য শ্বাসকষ্ট, কিন্তু বেশি শ্বাসকষ্ট হলে বা নিউমোনিয়ার মতো থাকলে কিন্তু আমরা সিভিয়ার হিসেবে বলে দিচ্ছি, বা ক্রিটিক্যাল, প্রেশারটা ড্রপ করছে, ডিহাইড্রেশন হচ্ছে, তখন কিন্তু আমরা সিভিয়ারের ক্ষেত্রে নয়, মৃদু এবং মাঝারির ক্ষেত্রে ফ্যাভিপিরাভির মানে যেটা সিপ্লেনজা বলছেন, এই ওষুধটা ব্যবহার করা যাবে। তবে একটা কথা, সেটা হচ্ছে দামটা এক একটা ট্যাবলেটের হয়তো একটু কম হবে। সেটা ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে একটা আনন্দের খবর। 68 টাকা একটি ট্যাবলেটের দাম হবে ডক্টর বিশ্বাস। হ্যাঁ, 68 টাকা। কিন্তু আজকে রেমডেসিভির নিয়ে যে ইনজেকশনটা, সেটা 6000 টাকা আর 68 টাকার মধ্যে একটা পার্থক্য আছে। তবে এই ক্ষেত্রে যা আমরা এই ওষুধ কিন্তু প্রচলিত আছে, মানে বেশ এক মাস হলো নানান জায়গায় ব্যবহার হচ্ছে, বাড়িতে পর্যন্ত ব্যবহার হয়েছে, এবং এর ফল কিন্তু কিঞ্চিত ভালো। আরো পরীক্ষা করতে হবে, আরো মানুষের ওপর প্রয়োগ করতে হবে, তাহলে একটা সুস্পষ্ট চিত্র আসবে। কিন্তু একটা ট্যাবলেট ফর্ম যখন আসে, তখন সেটা মানুষ বাড়িতে সেবন করতে পারে। তার কিছু আনুষঙ্গিক কিছু জিনিস দেখতে হয়, লিভার ফাংশন টেস্ট জাতীয়। তবে আমার মনে হয় ওষুধটা যদি আমরা একটু ব্যবহার করতে পারি, আরো যদি ব্যবহার করতে পারি, আরো বিষয়টা সম্বন্ধে গভীরে জানতে পারবো, এবং সত্যি ওষুধটা সত্যি কাজের কিনা সেটাও প্রমাণিত হবে। তবে এই ওষুধ কিছুদিন যাবত ব্যবহার হচ্ছে, এই ওষুধ যদি আসে আরো ব্যবহারটা কিন্তু বিস্তার হবে, ব্যাপ্তি ঘটবে। ডক্টর জয়দীপ ঘোষের কাছে জানতে চাইবো, ডক্টর ঘোষ, এখনো পর্যন্ত কবে প্রতিষেধক পাওয়া যাবে, ভ্যাকসিন পাওয়া যাবে তা জানা সম্ভব হয়নি। সেক্ষেত্রে মানুষ আক্রান্ত হচ্ছেন, মানুষের কাছে উপায় এই মুহূর্তে ওষুধ সুস্থ হওয়ার জন্য। কিন্তু এই সিপ্লেনজা, যা মাত্র 68 টাকা দাম, সেই সিপ্লেনজা মানুষ কখন খাবেন, কেউ কতটা অসুস্থ হলে খাবেন, তার জন্য চিকিৎসকের পরামর্শ দরকার। চিকিৎসকের পরামর্শ ছাড়া কি এই ওষুধ খাওয়া সম্ভব? না, দেখুন ডক্টর বিশ্বাস যেটা বলছিলেন যে এই ওষুধটা যথেষ্ট ভালো আশা দেখাচ্ছে, কিন্তু মাইল্ড টু মডারেট ডিজিজে, যাদের খুব বেশি কমপ্লিকেশনস তৈরি হয়নি, একটু সমস্যা রয়েছে, একটু জ্বর, একটু মাথা ব্যথা, তাদের জন্য এখনও পর্যন্ত আমাদের কিন্তু ইনিশিয়াল এক্সপিরিয়েন্স বেশ ভালো। মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার অভিজ্ঞতা বেশ ভালো। সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই ওষুধটির একটাই
একটু মেজর সাইড এফেক্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে লিভারের উপর তার এফেক্ট। সো এই ওষুধটা শুরু করলে আমরা লিভারের রিপোর্টগুলোকে মনিটরিং করাটা রেগুলার বেসিসে পছন্দ করি। এই ওষুধটার আরেকটা জটিলতা হচ্ছে ওষুধটা বেশ অনেকগুলো ট্যাবলেট একসাথে খেতে হয়, মানে প্রথম দিন প্রায় 9টা করে দুবার ট্যাবলেট খেতে হয়, নর্মাল অ্যাভারেজ একটা বডি ওয়েটে পার্সনের আর কি। সো ধরুন 18টা ট্যাবলেট প্রথম দিন, তারপরে প্রত্যেক দিন 4টে করে দুবার করে ট্যাবলেট খাওয়া। সো সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ফাইন্যান্সিয়াল বার্ডেনও হয় লোকজনের। তো ঘরে বসে উইদাউট প্রেসক্রিপশন খাওয়ার মতো কোনো প্রভিশন এখন নেই, সেই কাজটি দয়া করে আপনারা কেউ করবেন না। কারণ আবার করতে গেলে তখন বোঝা যাবে না কখন লিভার ফাংশন টেস্ট মনিটর করতে হবে, হিতে বিপরীত হতে পারে। সো যার ক্ষেত্রে দরকার হচ্ছে সেটা ডাক্তারের উপর ভরসা রাখুন, তিনি দেবেন যখন আপনাদের মনে হবে যে এই ওষুধটা দিতে হবে। এবং ওষুধটা যদি আমরা দেখি আরেকটা কোম্পানির যেই কম্পোজিশন বা এই সেম কম্পোজিশন ভারতবর্ষে প্রেজেন্ট আছে, সেটা প্রায় 75 টাকা মতো দাম। আর এটা যদি আসে আর কি, তাহলে এটা মোটামুটি 68 টাকা মতো দাম হচ্ছে। তো খুব যদি অ্যাপারেন্টলি দেখি একটা ট্যাবলেটে 7 টাকা মতো করে কম, খুব একটা গায়ে লাগার কথা নয় মানুষজনের। কিন্তু 14 দিনের যদি টোটাল কোর্স দেখি, তাহলে মোট 70টা ট্যাবলেট লোকজনকে খেতে হচ্ছে। তাহলে সেই 70টা ট্যাবলেট হিসাবে যদি সামগ্রিকভাবে প্রত্যেকটা ট্যাবলেটে আমি 7 টাকা করে দাম কম ধরি, তাহলে কিন্তু অনেকটা এফেক্ট দেয়। এবং ভবিষ্যতে সিপলা দাবি করছে যে তারা বোধহয় আরেকটু যদি চাহিদা বাড়ে, আরেকটু যদি ব্যবহার বাড়ে, তাদের উৎপাদন যদি বাড়ে, তারা আরও দাম কমানোর চেষ্টা করবে। ডক্টর বিশ্বাসের কাছে একটু জানতে চাইবো, ডক্টর বিশ্বাসের কাছে একটু জানতে চাইবো, 70টা ট্যাবলেট খেতে হবে 14 দিনের মধ্যে, এ তো নিঃসন্দেহে এর একটা বড় সাইড এফেক্ট হতে পারে, তাহলে সেদিকটা কি ভাবা হচ্ছে না? দেখুন, যে কজন রোগীর ওপর চেষ্টা হয়েছে, জয়দীপ আমার অনুজ, জয়দীপ খুব ভালো ডাক্তার, জয়দীপের একটা কথার সাথে আমি একটু পার্থক্য আছে, যে এখন বেডের একটা অপ্রতুলতা আছে, সেইখানে এই ট্যাবলেট যদি আমরা বাড়িতে প্রয়োগ করি, আমার মনে হয় কিছুটা কার্যসিদ্ধি হবে, খানিকটা তো হবেই। আর প্রচলিত করে আমরা দেখেছি যে কাজ হয়েছে কিন্তু খানিকটা। তবে একটা কথা, এই ভাইরাসকে নির্মূল করে দেবে এরম দাবি আমি এখনো করতে পারিনি। তবে একটা কথা, আপনার যে প্রশ্ন আছে, প্রশ্নটা আপনি করেছেন, আমি 70টা ট্যাবলেট খাওয়াটা সত্যি কষ্টকর, কিছু ক্ষেত্রে মানুষের বমি পর্যন্ত হয়েছে, সেটা দেখা গেছে। কারণ 18টা ট্যাবলেট প্রথম দিন খাওয়া সত্যি একটা মানুষের কাছে কষ্টদায়ক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে আর কোনো ওষুধ যদি ভবিষ্যতে আছে যার ট্যাবলেটগুলো কম খেতে হবে, সেটার অপেক্ষায় আমরা থাকলাম। কিন্তু এই মুহূর্তে তো সেইটার এখন দেখতে পাচ্ছি না। আমাদের দুটো জিনিসের জন্য অপেক্ষা করতে হবে, যে এই ওষুধটা যতদিন আমাদের প্রতিষেধক না আসে, আমরা ফ্যাভিপিরাভিরটাই চালাই, আর দামটা যদি আরেকটু কম হয়, তাহলে আমরা নানান প্রান্তে ছড়িয়ে দিতে পারবো, চিকিৎসকরা দিতে পারবে নির্দ্বিধায়। ডক্টর বিশ্বাস, এখনো পর্যন্ত যাদের উপর প্রয়োগ করা হয়েছে, আক্রান্ত যাদের উপর প্রয়োগ করা হয়েছে এই সিপ্লেজা, কতজন মানুষের উপর প্রয়োগ করা হয়েছে এবং তার ফল কি? এখনো পর্যন্ত দেখুন, আমাদের কাছে আমি নিজে হয়তো 10-12 জন পেশেন্টকে, যারা বাড়িতে এর মধ্যে কয়েকজন আছে যাদের উপর প্রয়োগ করা হয়েছে, হাসপাতালে হয়েছে, তাদের কিন্তু ফলাফল বেশ ভালো। অনেক ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক ফল দেখা গেছে বা নেগেটিভ রেজাল্টটা এসেছে। কিন্তু আবার কিছু ক্ষেত্রে, যেটা নিয়ে অনেক দিনের প্রশ্ন, যেরকম ডেড ভাইরাস অনেক সময় থেকে যায়, সেটা পজিটিভ রিপোর্ট দেখায়, সেটাও কিন্তু ঘটছে। কিন্তু মানুষ যদি বলেন উপসর্গ ভিত্তিতে, আমি যদি প্রশ্নটা করি, তাহলে উপসর্গ ভিত্তিতে কিন্তু মানুষ অনেকটা আগের তুলনায় ভালো, সেটা কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে। ডক্টর ঘোষের কাছেও একই কথা জানতে চাইবো। ডক্টর ঘোষ, আপনি নিজে কি কখনো এই ওষুধ এখনো পর্যন্ত প্রেসক্রাইব করেছেন? যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আক্রান্ত যিনি রয়েছেন তার পরিস্থিতি কি বা কি ফল পেয়েছেন আপনি? হ্যাঁ, মানে আমার মনে হয় ডক্টর বিশ্বাস আমার একটা কথার একটু মানে ভুল ইয়ে করেছেন আর কি। সেটা হচ্ছে যে আমি, আপনার প্রশ্নটা ছিল যে বাড়িতে বসে কেউ একা একা নিজের মতো ওষুধটা নিয়ে খেতে পারে, আমার বক্তব্য সেটা খেতে পারে না, সেটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। আমারও প্রচুর পেশেন্ট হোম আইসোলেশনে রয়েছেন, যাদের আমি এই ওষুধ দিচ্ছি, যাদের একটু মডারেট ডিজিজ রয়েছে, মনে হচ্ছে বাড়িতে থাকতে, তাদের কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি। এবং আমি ওই মানে আরটিপিসিআর পরে পজিটিভ এলো, ডেড ভাইরাস এলো, সেগুলো ছেড়ে দিলেও ক্লিনিক্যাল সিমটম অনুযায়ী পেশেন্ট কিন্তু ডেফিনেটলি অনেক বেটার হচ্ছে। বাট হ্যাঁ, লিভারের উপরে সাইড এফেক্ট
এফেক্টটা ভুললে আমাদের চলবে না, সেটা মাঝে মাঝে লিভার ফাংশন টেস্ট মনিটরিংটা আমার মনে হয় যদি ফ্যাভিপিরাভি শুরু করতে হয় তাহলে আমাদের একটু মনিটর করতে হচ্ছে, যেটা সব ডাক্তারবাবুরা যারা এই ওষুধটা ইউজ করছেন। আমার যারা ব্যক্তিগত পেশেন্ট বাড়িতে যারা থেকে চিকিৎসা করছেন তাদের উপর এই ওষুধ যাদের আমি প্রয়োগ করেছি, আমি যথেষ্ট খুশি আর কি ওষুধের এফেক্টে। সেক্ষেত্রে ডক্টর ঘোষ, এখনো পর্যন্ত যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে খুব বেশি পরিমাণে হয়তো এই ওষুধ ব্যবহার করে অনেক মানুষকে তাদের পরিস্থিতি যাতে খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হতে পারে এরকম আশঙ্কা রয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে? এখনো পর্যন্ত কিন্তু আমার অভিজ্ঞতা যথেষ্ট আশাব্যঞ্জক। একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এতগুলো ট্যাবলেট তো একটা মানুষের জন্য 70টা ট্যাবলেট, সো কোম্পানি প্রোডাকশন করার উপরেও আমাদের অনেকটা নির্ভর করতে হচ্ছে। আমি অনেক পেশেন্টকে শুরু করে দেখছি তারা অ্যাভেলেবেল নয়, আবার খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি, তাদের আবার মাঝপথে কী করব বুঝে উঠছি না। বাট মানে লং রানে যদি প্রচুর পরিমাণে তৈরি হয় এবং আমাদের দেশে তৈরি হয়, আমার এখনো পর্যন্ত খুব স্বল্প অভিজ্ঞতায় আমি যেটুকু ফিল করতে পারি বা যেটুকু ভবিষ্যৎবাণী করতে পারি, ডেফিনেটলি এই ওষুধটা অনেক ভালো কাজ দিচ্ছে এবং দেবে, প্রোভাইডেড যদি আরও কোনো ওষুধ পাই যেটা আর একটু কম ওষুধ, একটা ট্যাবলেট খেলে কাজ মিটে যায়, সেটা ডেফিনেটলি অনেক বেশি ডিজায়ারেবল। কিন্তু যতক্ষণ সেটা না পাচ্ছি, এই ওষুধ দিয়ে বাড়িতে রেখে লোকজনকে আরামসে চিকিৎসা করা যাচ্ছে এবং তারা সত্যিই ভালো থাকছেন। ডক্টর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন ডক্টর বিশ্বাস, এবং সাইড এফেক্ট নিয়েও কথা হচ্ছিল এই সিপ্রেঞ্জা কিভাবে করোনা ভাইরাসকে মারে, কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত একজন মানুষকে সুস্থ করে তুলতে পারে, সে বিষয়েও আলোচনা হবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। সস্তায় করোনার ওষুধ সিপ্রেঞ্জা, তা নিয়ে ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে কথা হচ্ছিল ডক্টর জয়দীপ ঘোষের সঙ্গে। সাইড এফেক্ট নিয়ে কথা হচ্ছিল, পাশাপাশি একবার ডক্টর বিশ্বাসের কাছে জেনে নেব এই সিপ্রেঞ্জা করোনা ভাইরাসের উপর কিভাবে কাজ করে, যার জন্য একজন মানুষ সুস্থ হয়ে উঠতে পারেন। দেখুন, একটা ভাইরাসকে মূল জায়গায় আঘাত করতে হলে তার বংশবৃদ্ধিটাকে আমাকে আটকাতে হবে। সেইখানে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলে একটা এনজাইম আছে, যেটা সাহায্য করে ভাইরাসের বংশবৃদ্ধি করার জন্য। সেই ফ্যাভিপিরাভির বা সিপ্লেন্সা বলে যে ওষুধটার কথা আপনি উল্লেখ করছেন, এটা গিয়ে সেই এনজাইমটাকে আটকায় এবং বংশবৃদ্ধি করতে দেয় না। এইটা 2014-তে জাপানে দেখা গেছিল এই ওষুধটা কার্যকরী ভূমিকা নিতে পারে ইনফ্লুয়েঞ্জার জন্য। তখনও তো কোভিড আসেনি, কোভিড পরবর্তীকালে 6 বছর বাদে এলো। সেই ক্ষেত্রে জাপানিজদের যখন এটা কাজ চলছে, একটা কথা বলি, সেইটা দেখলো যে রেসপিরেটরি এয়ারওয়ের ওপর যে সেলস কোষগুলো আছে, মানে শ্বাসনালী, সেইখানে কিন্তু অনেক সময় ফ্যাভিপিরাভিরের যে ভেতরে ঢুকে যে কাজ করার অতটা সে কাজ করতে পারে না। সেই জন্য জাপানিজরা সেইভাবে দেয়নি। ওরা বলেছিল যখনই কোনো বড়সড় ইনফ্লুয়েঞ্জা হবে তখন দেওয়া হবে। আমরা কোভিডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেই আরএনএ ভাইরাস একটা, সেখানে যদি কাজ করে, তবে এখন ফ্যাভিপিরাভির নিয়ে কিন্তু আমরা শুরু করেছি। আমরা কিন্তু এক্ষুনি একটা নিট ফলাফল বলে দিতে পারবো না, নিখুঁতভাবে বলতে পারছি না। তবে হ্যাঁ, যতজনের ওপর কাজ করেছে সেখানে কিন্তু কিছু মানে ইতিবাচক ফল মিলেছে, সেটা স্পষ্ট। ডক্টর ঘোষের কাছে জানতে চাইবো, প্রথমত উপসর্গ নিয়ে একটা দ্বন্দ্ব বরাবরই ছিল করোনার উপসর্গ কি? প্রথমে মনে করা হয়েছিল বোধহয় জ্বর একটা সবচেয়ে বড় উপসর্গ, পরে দেখা গেল যে যারা আক্রান্ত হয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই প্রথমে জ্বর আসেনি, অথচ তারা আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে মানুষ গলা ব্যথা হলো বা একটু জ্বর ভাব, এ কারণেও তো করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ভেবে দোকানে গিয়ে নিজের মতো সিপ্রেঞ্জা কিনে খেতে পারেন। সেক্ষেত্রে কি ভুল হবে বা সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে তার? হ্যাঁ, মানে আমি ওই প্রথমেই যখন ওই প্রশ্নটা আপনার ছিল তখন আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে যদি এমন এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি নিজের মতো কিনে ওটা খেতে পারেন, আর আজকাল তো নেটের দৌলতে সবাই ডোজ জানে, কত ডোজে খেতে হয়, কী করতে হয়, তো কিনে যদি 4 জন করে 70টা করে ট্যাবলেট বাড়ির 4 জনের জন্য জড়ো করা শুরু করেন, তাহলে কিন্তু দেশের অবস্থা বড়ই খারাপ হবে। এবং শুধু তা নয়, শুধু সেটাও নয়, ব্যাপার হচ্ছে এর কিছু সাইড এফেক্টও আছে, সার্টেন সাইড এফেক্টও আছে। সো আননেসেসারিলি প্রচুর এমন মানুষ আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখি, যাকে আমার মনে হচ্ছে ফ্যাভিপিরাভির দেওয়া দরকার, অথচ তিনি একটু স্কেপটিক্যাল যে স্যার এক্ষুনি শুরু করবেন এতগুলো করে ট্যাবলেট, আমার কোনো সাইড এফেক্ট হবে না তো?
আবার এমন লোকও আছে যার কোনো সাইড এফেক্ট নেই, মানে গন্ডগোল নেই, শুধু একটু বোধহয় ঘুষঘুষে জ্বর বা একটু গা ম্যাচ ম্যাচ করছে, তিনি আমাকে রোজ ইনসিস্ট করে চলেছেন যে স্যার এই ওষুধটা শুরু করুন, দেখছি অনেক ভালো থাকছে। তো এইটা যদি লোকজনের নিজের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বড্ড অশনি সংকেত থাকবে আর কি। তো এটা ডাক্তারের হাতেই থাকবে, ডাক্তাররা অনেক বেশি এইটা নিয়ে জাস্টিফাইড হবেন যে কার উপর ব্যবহার করা যায়, কার উপর ব্যবহার করা যায় না। এবং আমার ধারণা ফার্মাসি এবং সরকারও এ ব্যাপারে যথেষ্ট সচেষ্ট থাকবেন যে উইদাউট প্রেসক্রিপশন এই ওষুধ ডেফিনেটলি বাজারে পাওয়া যাবে না, পাইলেও লোকজন সেটা নিয়ে ইউজ করতে পারবেন না। ঠিক এই জায়গায় ডক্টর বিশ্বাসের কাছে জানতে চাইছিলাম, ডক্টর বিশ্বাস, যখন এই মুহূর্তে সিপ্লেনজা হয়ে যাচ্ছে একরকম জীবনদায়ী ওষুধ, কম উপসর্গ থাকলেও করোনার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় সিপ্লেনজার জন্য, এবং যে ওষুধ এই মুহূর্তে যদি বাজার থেকে বেরিয়ে যায় বা প্রচুর মানুষ স্টক করে ফেলেন তাহলে মুশকিল হয়ে যাবে, কিছু কিছু ওষুধ এমন রয়েছে যেগুলো প্রেসক্রিপশন ছাড়া মেলে না, আপনারা কি সেরকম কিছু ভাবছেন? ফার্মেসির সঙ্গে কথা বলে সেরকম কিছু কি করা যায় যে প্রেসক্রিপশন ছাড়া সিপ্লেনজা বিক্রি হবে না? আবার আমি বলে দিচ্ছি, সিপ্লেনজা নিয়ে এই মুহূর্তে উৎসাহিত হতে পারি, কিন্তু আমরা উৎফুল্ল হব না, সময় দিতে হবে, আরো সময় লাগবে। আমরা যখন মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হবে যেটা খুব কার্যসিদ্ধি হয়েছে এই ওষুধটা নিয়ে, আর প্রেসক্রিপশন ছাড়া যেন কোনো ফার্মাসিস্ট না দেয় এই ব্যবস্থাটা কিন্তু সরকারকে করতে হবে এবং কঠোর ব্যবস্থা করতে হবে। এই প্রেসক্রিপশন ড্রাগ হিসেবে এটা চিহ্নিত হবে। অনেক ধন্যবাদ। ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন ডক্টর জয়দীপ ঘোষ, এবং আমরা কথা বলছিলাম সম্পূর্ণ দেশীয় ওষুধ করোনার সিপ্লেনজা নিয়ে। একটি ট্যাবলেটের দাম মাত্র 68 টাকা। ভিটামিন ফ্যাক্টর, কারণ করোনা পরিস্থিতিতে যদি ভিটামিন সঠিক পরিমাণে শরীরে না থাকে তাহলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। শরীরে যদি ভিটামিন ডি কম থাকে তাহলে কি সাবধান হতে হবে? করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। ইসরায়েলের এক সমীক্ষা এরকমই চাঞ্চল্যকর দাবি করছে। করোনা ভাইরাসকে হারাতে দিনরাত চলছে গবেষণা। বিভিন্ন গবেষণা সমীক্ষায় উঠে আসছে নানা তথ্য। ইসরায়েলের গবেষকদের দাবি, রক্তে ভিটামিন ডি কম থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। ৭,৮০৭ জনের মধ্যে সমীক্ষা করেন ইসরায়েলের গবেষকরা। দেখা গিয়েছে করোনা পজিটিভদের রক্তে সুস্থদের থেকে ভিটামিন ডির পরিমাণ কম। ভিটামিন ডি কম থাকলে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি করার সম্ভাবনা বেড়ে যায়। কেন ভিটামিন ডি কম থাকলে করোনায় ঝুঁকি বেশি? চিকিৎসকরা বলছেন, ভিটামিন ডির ঘাটতিতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই করোনায় কাবু হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। ভিটামিন ডির ঘাটতি থাকলে অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অস্টিওপোরোসিসের রোগীদের ক্ষেত্রেও করোনা ভয়ের কারণ। ন্যাশনাল সেন্টার অফ বায়োটেকনোলজি ইনফরমেশন বা এনসিবিআই এর সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে, ভারতের প্রায় 50 থেকে 90% মানুষ ভিটামিন ডির অভাবে ভোগেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, সারা বিশ্বে প্রায় 100 কোটি মানুষ ভিটামিন ডির অভাবে ভুগছেন। সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডির কোনো বিকল্প নেই, কিন্তু লকডাউনে বাড়িতে বন্দি থাকায় অনেকের গায়ে সেভাবে রোদ লাগেনি। এই কারণে ভিটামিন ডির ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ, সামুদ্রিক মাছ, দুধ বা দুধ জাতীয় খাবার, ডিমের কুসুম, মাশরুম বা কমলা লেবুর রস খান, তাতেও শরীরে ভিটামিন ডি ঢুকবে। করোনা ভাইরাসের সঙ্গে লড়তে যা অত্যন্ত জরুরি। নিউজ 18 বাংলা। চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, রক্তে ভিটামিন ডি কম থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি বলছে গবেষকরা, কেন? দেখো, ইসরায়েলে যে স্টাডিটা বেরিয়েছে সেটা 7,000 লোকের উপরে অলমোস্ট এই স্টাডিটা হয়েছে, এবং তাতে অলমোস্ট দেখা গেছে 700 জনের মতো যারা কোভিড পজিটিভ এবং প্যারালালি তাদের দেহে ভিটামিন ডি কম আছে। তো তার মধ্যে একটা যোগসাজশ খোঁজার চেষ্টা চলছে যে যারা কোভিড রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে এবং যাদের দেহে ভিটামিন ডি লেভেলটা কম, হয়তো এদের মধ্যে একটা কোথাও যোগাযোগ রয়েছে। কেন আমি কথাটা তোমাকে একটু ঘুরিয়ে বললাম, তার কারণ অদ্ভুতভাবে দেখা গেছে ভিটামিন ডি ব্লাডে কম পাওয়াটা একটা এখন নন কমিউনিকেবল ডিজিজের মতো হয়ে গেছে,
যেটা আমরা আগে বেশিরভাগ ক্ষেত্রে শহরে এবং আস্তে আস্তে আমরা প্রান্তিক জায়গায় পেতে শুরু করেছি। তার কারণ আমরা দৈনন্দিন জীবন যাপন করার সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এয়ার কন্ডিশনড অফিসে থাকি, আমরা ঘরের ভেতরে থাকি, গাড়িতে উঠলেও এসি চালিয়ে যাওয়া আসা করি। এই যে আমাদের লাইফস্টাইলের চেঞ্জ, রোদে না বেরোনো, তার জন্য আমাদের দেহে ভিটামিন ডি অবশ্যই কম। এখন তুমি কলকাতায় যদি 1000 লোকের টেস্ট করো তাহলে দেখবে হয়তো 300 লোক 400 লোকের ভিটামিন ডি লেভেল এমনিই কম পাবে। আবার একটা অতিমারি চলছে, তো তাই অতিমারি চলাকালীন যদি তুমি 1000 লোকের টেস্ট করো দেখবে 300-400 লোকের মধ্যে কোভিড ভাইরাসটা হয়তো রয়েছে। তো এখন ভিটামিন ডি লেভেলটা কম হওয়ার জন্য কোভিডটা তাদের যে মধ্যে বেশি আক্রমণ করলো কিনা এইরকম কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই। শুধুমাত্র একটা এভিডেন্স দেখা যাচ্ছে যে যাদের মধ্যে কোভিড বেশি পাওয়া যাচ্ছে তাদের কারোর ক্ষেত্রে ভিটামিন ডি লেভেলটা কম। এবং এই যে লো ভিটামিন ডি লেভেল, এর জন্য যে করোনা ভাইরাসের খুব ইনফ্লুয়েন্স হচ্ছে তাও যে বলা যাচ্ছে না, তার কারণ যারা হসপিটালাইজড হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু লো ভিটামিন ডি লেভেল কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে না। সুতরাং সবটা মিলিয়ে ভিটামিন ডি লেভেলের সঙ্গে করোনা ভাইরাসের কতটা যোগসাজশ আছে সেটা এখনো প্রমাণ সাপেক্ষ। কিন্তু ঠিক যখন এই ভিটামিন ডি এরকম একটা তথ্য যখন চলে আসছে বা ইসরায়েলের একটা সমীক্ষা যখন এরকম একটা দাবি উঠে আসছে যে ভিটামিন ডি কম থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি থেকে যাচ্ছে, ঠিক তখনই আমাদের রাজ্যে আমাদের শহরে দেখা যাচ্ছে ভিটামিন ক্যাপসুল বা যে কোনো রকমের ভিটামিনের একটা চাহিদা মারাত্মকভাবে বেড়ে গেছে। আমরা সেই খবরও আপনাদের দেখাবো, তবে তার আগে আরেকবার আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জেনে নিতে চাইব ভিটামিন ডি সাধারণভাবে আমাদের যে লাইফস্টাইল তাতে সবার শরীরেই কিছু না কিছুটা কম থাকে। সেক্ষেত্রে করোনা ভাইরাসের ক্ষেত্রে ভিটামিন ডি কম থাকলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে বেশি করে যার জন্য হাসপাতালে ভর্তি করাতেই হয় রোগীকে বা রোগীর অবস্থা গুরুতর হয়ে যায়? দেখো অতনু, এতদিন অবধি আমরা সবাই ছোটবেলা থেকে বায়োলজি পড়েছি, তাতে আমরা শিখে এসেছি যে ভিটামিন ডির সঙ্গে আমাদের অস্থির গঠনের একটা বিরাট যোগসাজশ আছে এবং ব্লাডে ক্যালসিয়ামের একটা বিরাট যোগসাজশ আছে, এটা আমরা সবাই জানি। সুতরাং ভিটামিন ডি কমে গেলে তোমার বোন অর্থাৎ অস্থির যে শক্ত থাকবে না বা নরম হয়ে যেতে পারে বা ভেঙে যাবার প্রবণতা হতে পারে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু অদ্ভুতভাবে ভিটামিন ডির কিছু কিছু অন্যান্য ক্ষেত্রে আমরা যোগসাজশ লক্ষ্য করতে পেরেছি। সেটাকে আমরা বলি মেটাবলিক রিলেশন। মেটাবলিক রিলেশন কি? আমাদের দেহে যেমন ধরো সুগার, কোলেস্টেরল, তারপরে এই ধরনের যে রোগগুলো রয়েছে, হাই প্রেসার, হ্যাঁ, এই ধরনের যে রোগগুলো রয়েছে এগুলোকে বলি আমরা মেটাবলিক্যালি ড্রিভেন ডিজিজ। দেখা যাচ্ছে ভিটামিন ডি লেভেল যদি লো থাকে তাহলে এইগুলোতে ভীষণ অসঙ্গতি লক্ষ্য করা যায়। তো এইগুলোতে যদি অসঙ্গতি হয় তোমার অটোমেটিক্যালি প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং সেক্ষেত্রে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাটা। ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আরো একজন চিকিৎসক রয়েছেন, ডক্টর কিরণ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর মুখোপাধ্যায়, আমরা আলোচনা করছিলাম বা আমরা জেনে নেওয়ার চেষ্টা করছিলাম চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে যে ইসরায়েলের একটি সমীক্ষা বলছে ভিটামিন ডি যদি কম থাকে শরীরে তাহলে করোনায় ঝুঁকি বেশি। এই সমীক্ষা যে দাবি করছে সেই দাবি নিয়ে আপনার কাছে জানতে চাইবো আপনার কি মত, আপনার কেন এরকম মনে হয়? দেখুন, আমাদের চিকিৎসা বিজ্ঞানে সাধারণত দুরকম রিসার্চ হয়। একরকম রিসার্চ হচ্ছে মলিকুলার লেভেলের রিসার্চ, আর একটা হচ্ছে যেটা ডক্টর বন্দ্যোপাধ্যায় বললেন যেটা ইসরায়েলে হয়েছে, যে একটা রিলেশনশিপ দেখা হয়। যে ওখানে যেমন ইসরায়েলে যেটা হয়েছে যে প্রত্যেকটি কোভিড পেশেন্টের মানে সাসপেক্ট কোভিড পেশেন্টের তার কোভিড টেস্টের সঙ্গে ব্লাড নিয়েছে ভিটামিন ডি দেখার জন্য। তো সেখানে রিলেশনশিপ পাওয়া গেছে যে যাদের মধ্যে কোভিড আক্রান্ত তাদের মধ্যে ভিটামিন ডি লেভেল খুব কম, এবং ইউরোপের আরো 20টা দেশে এরকম দেখা গেছে, একই রকম স্টাডির ফলাফল পাওয়া গেছে। আর একটা অদ্ভুত স্টাডি পাওয়া গেছে যে দেখবেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা খুব কম। তার কারণ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ভিটামিন ডি রিচ খাবার ওরা প্রচুর খায় এবং ওদের খাবারে প্রচুর কড লিভার অয়েল থাকে। তো এইটা একটা রিলেশন যেটা আমরা বাইরে থেকে রিলেশনশিপের থ্রু দিয়ে দেখি। আরেকটা হচ্ছে যে মলিকুলার লেভেলের রিসার্চ। মলিকুলার লেভেলের রিসার্চে কিন্তু দুটো অন্তত ডিস্টিংক্ট জায়গা আছে ভিটামিন ডি সম্পর্কে। একটা হচ্ছে ভিটামিন ডি টি সেল মেডিয়েটেড যে ইমিউনিটি সেটাকে যথেষ্ট এফেক্ট করে, এবং দেখা যাচ্ছে সাইটোকাইন স্টর্ম সিনড্রোম যেটাতে অনেক বেশি কম বয়সী কোমরবিডিটি নেই যাদের মৃত্যু হচ্ছে,
সেটা প্রিভেন্ট করতে পারে ভিটামিন ডি। এটা মলিকুলার লেভেলের রিসার্চ। আর সেকেন্ড আরেকটা রিসার্চ আছে যেটা হচ্ছে যে ভিটামিন ডি একটা পেপটাইড তৈরি করতে পারে। সেই পেপটাইডের নাম হচ্ছে ক্যাথেলিসিটিন। তো এই পেপটাইডটা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, বিশেষত এনভেলাপ ভাইরাস যারা, যেমন করোনা ভাইরাস, তাদের এগেনস্টে, এবং এটা কাজ করে রেসপিরেটরি মিউকাস মেমব্রেনের উপরে। সুতরাং দুটো লেভেলেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা যদি রিলেশনশিপের রিসার্চ দেখেন আর একটা যদি মলিকুলার রিসার্চ দেখেন, দুটোতেই কিন্তু ডেফিনেটলি ভিটামিন ডি এর সাথে কিন্তু করোনা ভাইরাসের প্রতিরোধ, করোনা ভাইরাসের মর্টালিটি এর কিন্তু রিলেশন কিন্তু নেই বলা যাবে না, বরং আছেই বলতে হবে আমাদের। ডক্টর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে থাকুন। করোনা মোকাবিলায় বা কোভিড মোকাবিলায় শরীরের প্রতিরোধ ক্ষমতা তো বাড়াতে হবে, শরীরে যাতে ভিটামিন থাকে সেদিকে নজর রাখতে হবে, কিন্তু তা কি রাতারাতি সম্ভব? তা নিয়ে বিতর্ক চলবে, তা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। কিন্তু ভিটামিন ট্যাবলেট আর ক্যাপসুল কেনার হিড়িক পড়ে গেছে বাজারে, একবার সেই ছবি দেখে নেওয়া যাক। চিকিৎসকরা বলছেন কোভিড থেকে বাঁচতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন। ভিটামিন ডি, ভিটামিন সির অভাব থাকলে অনেক সহজেই শরীরে দৌরাত্ম্য শুরু করবে কোভিড ভাইরাস। আর তাই বাজারে ভিটামিন ট্যাবলেট ক্যাপসুলের হাহাকার। কয়েক গুণ বেশি বিক্রি হচ্ছে ভিটামিন ট্যাবলেট। কলকাতার অধিকাংশ দোকানে ভিটামিন ট্যাবলেটই নেই। মাল্টিভিটামিন ও সিরাপের চাহিদাও তুঙ্গে। এখন মাল্টিভিটামিন ট্যাবলেটস যেমন জিনকোভিট, A to Z, ভিটামিন সি গুলো যেমন লিমসি, সিলিন, সিট্রাভিটেক্সি, আপাতত এগুলো পাওয়াই যাচ্ছে না প্র্যাকটিক্যালি এত ডিমান্ডের জন্য। বেশ কিছু ভিটামিন ট্যাবলেট ও ক্যাপসুল বাজার থেকে উধাও। অনেককেই বিভিন্ন সমস্যায় চিকিৎসকদের পরামর্শে ভিটামিন ট্যাবলেট খেতে হয়। তাঁরা এখন পাবেন কোথায়? আমার ওই শরীরটা একটু খারাপ হয়েছিল, তো তার জন্য ডক্টর প্রেসক্রাইব করেছে আর কি, যে জিঙ্কোভিট খাওয়ার জন্য 1 মাস। আমি তো তাও না করে হলেও অনেক দোকানই ঘুরলাম। আমার পাড়াতেই আমি এখানে অফিস আমি ওই জন্য এখানে এসেছিলাম। আমি আমার পাড়াতেই 10-15টা দোকানে দেখলাম, সেখানে পেলাম না। কেউ কেউ 50 পাতা ট্যাবলেটও কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু কেন? উত্তর নেই। এখন হঠাৎ করে ট্যাবলেট খাওয়া শুরু করলে তো রাতারাতি প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। তাছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া এরকম মুঠো মুঠো ওষুধ খেলে তো হিতে বিপরীত হতে পারে। ভয় পাচ্ছে বলে হয়তো কিনে রাখছে, বাড়িতে রেখে দিচ্ছে, প্রিভেনশনের জন্য নিতে চাইছে হয়তো, কিন্তু এটা কতটা কী হবে সেটা তো বলা মুশকিল, সেভাবে ডাক্তাররাই বলতে পারবে। লোকের মনে একটা ভয় ধরে গেছে যে ওরা কিভাবে এর থেকে কিভাবে পাওয়া যাবে, কি করা যাবে, এটাই একটা। চেপে বসেছে করোনার আতঙ্ক। এই আতঙ্কে ভিটামিনই এখন হটকেক। নিউজ 18 বাংলা। ডক্টর বন্দ্যোপাধ্যায়, ভিটামিনই ফ্যাক্টর, আবার দেখা যাচ্ছে বাজারেও ভিটামিন ফ্যাক্টর। তার কারণ এই মুহূর্তে হঠাৎ করে ভিটামিনের একটা সংকট তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ যে পরিমাণ মানুষ কিনছেন। এইভাবে ভিটামিন ট্যাবলেট ক্যাপসুল কিনে বা খেয়ে রাতারাতি কি আদৌ খুব সুফল পাওয়া সম্ভব? অতনু, তুমি যদি একটা রেফারেন্সে যাও, আমি একটা রেফারেন্স দিয়ে কথা বলি। এলসেভিয়ার জার্নাল অফ ইনফেকশন অ্যান্ড পাবলিক হেলথ 20 জুন একটা রিভিউ আর্টিকেল বার করেছে। তাতে পরিষ্কার লেখা আছে রোল অফ ভিটামিন ডি কোভিড-19 ইনফেকশনে কতটা কার্যকরী এবং তার কতটা সিভিয়ারিটির উপরে কতটা রোল আছে। এবং তারা পরিষ্কার তাতে লিখে দিয়েছে যে সিগনিফিকেন্ট নেগেটিভ কোরিলেশন হ্যাজ বিন অবজার্ভড, অর্থাৎ কোনো ডেফিনিট পজিটিভ কানেকশন বিটুইন ভিটামিন ডি অ্যান্ড কোভিড-19 ইনফেকশন ডাইরেক্টলি কোথাও ডকুমেন্টেড নেই। এখন দেখো, থিওরিটিক্যালি আমাদের অনেক ওষুধ, আমরা যেমন ধরো হাইড্রক্সিক্লোরোকুইনটা নিয়ে যদি পড়াশোনা করি, মনে হবে ওটা খেলে কোভিড-19 বোধহয় বিশ্ব থেকে চলে যাবে। তুমি যদি ফ্যাভিপিরাভির নিয়ে পড়াশোনা করো, তোমার মনে হবে তার যা মেকানিজম অফ অ্যাকশন আছে, এটা তো ছুঁলেই কোভিড-19 চলে যাবে। এখন থিওরি একটা জিনিস, আর বাস্তবে তার রূপায়ণটা আর একটা জিনিস। আমাকে আলটিমেটলি দেখতে হবে যে ভিটামিন ডি খেয়ে 1000 লোক, 2000 লোক, 4000 লোক ভালো হলো কি তাদের কোভিড ইনফেকশন ঠেকানো গেল। এর যে ডাইরেক্ট পজিটিভ রিলেশনশিপ কোথাও কিন্তু ডকুমেন্টেড নয়। এখন আজকে আমি যে কথা বলছি, 2 মাস পরে হয়তো অন্য কথা বলতে পারি। বিজ্ঞান তো,
তো আমাকে এভিডেন্সের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আবারও তোমায় বলছি, কিছু বলা খুব বিপদ। তার কারণ আমি যদি বলি ভিটামিন ডি খেলে উপকার হয়, এক্ষুনি দোকান থেকে সব ভিটামিন ডি গুলো চলে যাবে এবং সত্যি যার ভিটামিন ডি দরকার সে পাবে না। তাই আমি একথাটা অতনু তোমায় বলতে চাই, ভিটামিন ডির অভাবে জানা ক্ষতি হয়। ভিটামিন ডি ব্লাডে বেশি থাকলে তার কিন্তু অনেক টক্সিসিটিস হয়, অনেক সাইড এফেক্টস হয়। সুতরাং ভিটামিন ডি বেশি বেশি খেয়ে নিলে জানা উপকার হবে, তার চেয়ে কিন্তু অনেক বেশি অপকারও হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকুন। ডক্টর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর কিরণ মুখোপাধ্যায় এবং ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনা করছিলাম ভিটামিন ডি কম থাকলে করোনার ঝুঁকি কতটা, তা নিয়ে আলোচনা চলবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ভিটামিন ফ্যাক্টর, আর ভিটামিন ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর কিরণ মুখোপাধ্যায় রয়েছেন, ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ডক্টর কিরণ মুখোপাধ্যায়ের কাছে একটু জানতে চাইবো, যে ছবি আমরা দেখালাম আপনিও দেখলেন, কি পরিমাণে মানুষ ট্যাবলেট এবং ক্যাপসুল, ভিটামিন ট্যাবলেট কেনার জন্য হিড়িক পড়েছে দোকানে দোকানে, এবং এমন পরিস্থিতি হয়তো কোথাও কোথাও চাহিদা এত যে পাওয়াই যাচ্ছে না। ভিটামিন যদি শরীরে বেশি থাকে তাহলে কি ক্ষতি হতে পারে? কতটা ক্ষতি হতে পারে রাতারাতি প্রচুর পরিমাণ ভিটামিন ট্যাবলেট খেলে? ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্র ধরে আমি বলবো যে ভিটামিন ডি কিন্তু এরকম ইচ্ছা মতো মুঠো মুঠো খাওয়া যায় না। ভিটামিন ডি শরীরে জমতে থাকে, আর একটা সেফটি উইন্ডো আছে, এবং একটা তার বেশি যদি হয় তাহলে টক্সিসিটি হয়। ভিটামিন ডি টক্সিসিটি ওষুধ খান, এটা প্রথম কথা। তবে বি কমপ্লেক্স ওষুধে কিন্তু শরীরে জমে না, ক্ষতি হয় না, কিন্তু অপ্রয়োজনে এত মুঠো মুঠো খাওয়া ঠিক নয়, সেটাও বলবো। কিন্তু ভিটামিন ডি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক ডোজে খাওয়া উচিত। এই কথাটার সাথে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্র ধরে, যে উনি যে একটা যে বললেন যে ভিটামিন ডির সাথে করোনা রিলেশন নিয়ে, হ্যাঁ এটা ঘটনা যে ভিটামিন ডির সাথে করোনার যে রিলেশন, সেই রিসার্চ পেপার গুলো মাত্র কয়েক মাসের। তো আমরা যারা চিকিৎসক, আমরা কিন্তু যে ভরসা করি এভিডেন্সের উপরে, তো এভিডেন্স লেভেল হিসেবে এটা খুব উন্নত মানের নয়। কারণ আমরা যে লেভেল 1 বা লেভেল 2 এভিডেন্স বলি, যেটা আরসিটি বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সেটা কিন্তু হয়নি। কিন্তু তবুও এই রিলেশনটাকে আমরা পুরোপুরি, এই এভিডেন্স গুলোকে আমরা পুরোপুরি অগ্রাহ্য করি না। তো যদি সত্যি ভিটামিন ডি লেভেল কম থাকে সেটাকে বাড়ানো দরকার, এবং যদি একটা রিলেশন থাকে তো ভিটামিন ডি লেভেলটা ঠিক করলে কোভিডে যদি কিছু উপকার হয়, তো সেটা আমার মনে হয় ভিটামিন ডি লেভেলটা দেখে ঠিক রাখা উচিত প্রত্যেকেরই। ডক্টর বন্দ্যোপাধ্যায়, চিকিৎসকের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে বা চিকিৎসকের কোনো পরামর্শ না নিয়ে এইভাবে যদি ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া যায় তাহলে কি কি ক্ষতি হতে পারে? অন্তত যেখানে করোনার জন্য অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে, যাতে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে সেদিকে ভাবতে হচ্ছে, তখন যদি এরকমভাবে ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া যায় কি ক্ষতি হতে পারে? দেখো অতনু, ভিটামিন ডি যেটা মেজর কাজ সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটি, এই তিনটেকে রক্ষা করে। তো এই তিনটেকে রক্ষা করার ফলে যে কোনো ধরনের, সেটা কোভিড বলে নয়, যে কোনো ধরনের তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাল ইনফেকশন যেটা আছে তার চান্সেসটা খানিকটা কমলেও কমতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আমি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ভিটামিন ডি দোকান থেকে মুঠো মুঠো কিনে খেয়ে ফেলবো। কারণ আবারও বলছি, ভিটামিন ডি কিন্তু বি কমপ্লেক্স নয়। ভিটামিন ডি যদি বেশি ব্লাডে থাকে তার অনেক রকম সাইড এফেক্ট হয়, এবং সেই সাইড এফেক্ট খাবারে অরুচি, বমি থেকে শুরু করে মাথা ব্যথা পর্যন্ত, এবং তার হরেক রকম সাইড এফেক্ট হতে পারে। তো উল্টে ইমিউনিটি বাড়ার বদলে ইমিউনিটি কমে যেতে পারে। সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমরা বিভিন্ন জিনিস নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করব, মতভেদ থাকবে, মনটা আমাদের খোলা থাকবে। আমাদের যে তথ্যগুলো আমরা আসে সেগুলো আমরা কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে তবে কিনা সেটা আমি আমার রোগীর উপরে প্রয়োগ করব। তো কোনো একটা এভিডেন্স এলো, কোনো একটা কিছু এলো, সেটার উপরে ডিবেট হবে, পড়াশোনা হবে, আরো স্টাডি হবে, তারপরে সেটা অ্যাকসেপ্টেড হবে, বইয়ে লিখে বেরোবে ভিটামিন ডি খেলে কোভিড ভাইরাসের সংক্রমণ কমে। তবেই কিনা আমি ডাক্তারবাবু হিসাবে তোমাকে সেই ইনফরমেশনটা দেবো যে অতনু, ভিটামিন ডি খেলে কোভিড ভাইরাসের ইনফেকশন কমার সম্ভাবনা থাকে। আমরা তো সবই স্টাডি লেভেলে আছি, আমাদের আরো শিখতে হবে। কিন্তু এর অর্থই নয় কালকেই পাশের দোকানে গিয়ে আমি লাইন দিয়ে 20 পাতা ভিটামিন ডি তুলে নিয়ে আমার আলমারিতে রেখে দেবো। এটা কিন্তু একদমই যেন না হয়। ধন্যবাদ ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাবো ডক্টর কিরণ মুখোপাধ্যায়কে। ভিটামিন ডি কম থাকলে ঝুঁকি থাকে ঠিকই, কিন্তু চিকিৎসকরা, বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে করোনা পরিস্থিতিতে বেশি করে যদি ভিটামিন ডি কেউ খেয়ে ফেলেন বা খেতে শুরু করে দেন তাতেও যে খুব সুবিধা হবে তা কিন্তু নয়।